প্রতীক বরাদ্দ পেলেন জাতীয় নির্বাচনের প্রার্থীরা। কাল শুরু প্রচার। কালো টাকা, অবৈধ অস্ত্র, হুমকির অভিযোগ অনেক প্রার্থী। এই মুহূর্তে যে পরিস্থিতি ও প্রস্তুতি, তাতে একটি সুন্দর নির্বাচন সম্ভব, জানালেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে এবারের ভোট। সিলেটে পৌঁছে হযরত শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতে তারেক রহমান। কাল নামবেন ভোটের প্রচারে। বিদ্রোহী ৫৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি। দলে মনোনীত সহ সমমনা দলের জন্য ছাড় দেওয়া আসন নিয়েও আছে অসন্তোষ। মব ভায়োলেন্স করে জনমত প্রভাবিত করার দিন শেষ। ফ্যাসিবাদের মতো করে নির্বাচনে পরিবেশ তৈরি করলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। এবং ভারতে টি-20 খেলার সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে একদিনের সময় বেঁধে দিল আইসিসি। অন্যথায় অন্তর্ভুক্ত করা হবে বিকল্প দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা। পাবনা ১ ও ২ আসন বাদে ২৯৮ আসনে ১,৯৬৭ জন প্রার্থী চূড়ান্ত হয়েছে। এবার কাল থেকে শুরু হবে ভোটের প্রচার যুদ্ধ। ঢাকা জেলা ৫টি আসনে নির্বাচনে কালো টাকা, দৈরাত্য, অবৈধ অস্ত্র ও হুমকির অভিযোগ করেছেন জামায়াত সহ স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপি বলছে, আচরণবিধি লঙ্ঘন সহ সব অভিযোগ খতিয়ে দেখার কাজ নির্বাচন কমিশনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই, আপিল নিষ্পত্তি সহ অন্যান্য কার্যক্রম শেষে এবার দেয়া হলো প্রার্থীদের প্রতীক। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে এ নির্বাচনে লড়ছেন প্রায় ২,০০০ প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বুধবার মতবিনিময় সভার আয়োজন করেন ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা। এতে যোগ দেন ঢাকা জেলার ৫টি আসনের প্রার্থীরা। এ সময় নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত সহ স্বতন্ত্র প্রার্থীরা। দাবি তুলেন অবৈধ অস্ত্র উদ্ধারের। আমিও বিভিন্ন থ্রেড পাচ্ছি। ২ জন কিলার নির্বাচনে কোনো প্রতিশ্রুতি নিয়ে আমি আসিনি। আমার কোনো প্রতিশ্রুতি নেই। আমি শুধুমাত্র বাস্তবায়নে বিশ্বাসী এবং এই নির্বাচনী প্রচারণা হতে শুরু করে যতদিন পর্যন্ত আল্লাহ যদি চায় আমাকে সংসদে রাখা হয়, সব সময় আপনারা ভিজিবল চেঞ্জ দেখতে পাবেন। নির্বাচন বিরোধী বা লঙ্ঘন এমন কোনো কাজই করি না, এই পর্যন্ত আমরা করি না। আমরা শান্তিপ্রিয় দল, আমরা শান্তিতে বিশ্বাস করি। নির্বাচনটা শান্তিপূর্ণ হবে, এটাই আমরা চাই। তবে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন সহ সব অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব ইসির বলে মনে করে বিএনপি। প্রার্থী হয়তো হতাশার থেকে অনেক অভিযোগ করছে, অভিযোগগুলো আমলে নেওয়ার প্রয়োজন আছে এবং অভিযোগ সে করতেও পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ফাংশন করতে দিতে হবে। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। বলেন, অনলাইনে গুজব প্রতিরোধে কাজ করছেন তারা। এখন পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে অত্যন্ত সহযোগিতামূলক আচরণ আমরা পেয়েছি। তারা আমাদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আচরণবিধিটা যাতে তারা মেনে চলেন সেই বিষয়ে আমরা তাদের প্রতি আহ্বান রাখছি। পরে ঢাকা জেলার ৫টি আসনে ৩২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এবার অর্ধশত দল ভোটে অংশ নিচ্ছে। নিবন্ধিত রাজনৈতিক দল জোটগতভাবে ভোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হচ্ছে। বৃহস্পতিবার শুরু হবে আনুষ্ঠানিক ভোটের প্রচার, যা চলবে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ই ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তারা। কাল থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। প্রতীক বরাদ্দের পাশাপাশি আচরণবিধি নিয়েও প্রার্থীদের ধারণা দেওয়া হচ্ছে। রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬টি সংসদীয় আসনে ৪৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এদের মধ্যে ২ জন স্বতন্ত্র নির্বাচন করবেন। বরিশালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদীয় ৬টি আসনে ৩৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
দলীয় প্রতীকের বাইরে একজন স্বতন্ত্র নির্বাচন করবেন। সিলেটে ধারাবাহিকভাবে 6টি আসনে প্রতীক বরাদ্দ হয়। রাজশাহীতে মোট 29 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 3 জন স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেবেন। ময়মনসিংহে মোট 11টি আসনে 67 জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে 9 জন স্বতন্ত্র নির্বাচন করবেন। খুলনা 6টি আসনে 38 জন প্রার্থীর নির্বাচনী প্রতীক বরাদ্দ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। জনাব তারেক রহমান বগুড়া সদর থেকে নির্বাচন করছেন, আপনারা জানেন। তার নির্বাচনী এজেন্ট হিসাবে আজকে আমরা জেলা প্রশাসনের কাছ থেকে প্রতীক আমরা গ্রহণ করেছি। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। কেউ কেউ শত শত লোকের মধ্যে বাতি জ্বালিয়ে মিটিং করছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, তাদের প্রতীকের প্রচারণা করছে। সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। ইট মিনস যে লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না। আমরা এই কাউনিয়া পীর কাছের প্রত্যন্ত অঞ্চলগুলোতে গিয়েছি, মানুষের সঙ্গে আমরা কথা বলেছি এবং সব ধরনের মানুষের থেকে আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। এবং মানুষের যে জনসমর্থন, মানুষের যে আবেগ এবং মানুষেরা যেভাবে শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন, আমরা আশাবাদী ইনশাআল্লাহ কাউনিয়া পীরগাছা রংপুর 4 আসনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12 তারিখে বিজয়ী করে নিয়ে আসবেন। ফেব্রুয়ারি নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বৈঠকে একথা বলেন। তিনি আরো বলেন, এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে এবং যে প্রস্তুতি রয়েছে তাতে একটি সুন্দর নির্বাচন সম্ভব। নির্বাচনের সময় জনমনে স্বস্তি নিশ্চিতে বাহিনীগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। ইসির নির্দেশে এখন সবচেয়ে বড় নির্দেশ উল্লেখ করে ইসির নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এবার নির্বাচনে বডি ক্যামেরা, সিসি ক্যামেরা ব্যবহার করা হবে এবং কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, গণভোট ও পোস্টাল ভোট থাকায় এবারের নির্বাচনে ফল ঘোষণায় কিছুটা সময় লাগতে পারে। এটা যাতে আমরা গর্বের সাথে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হয়েছে। আর এটার উনি এই যা কর্মযোগ্য হচ্ছে সবকিছুর ক্ষেত্রে আরো ভালোভাবে এটাকে আরো কত বেটার করা যায় সে বিষয়ে উনি জোর দিয়েছেন। উনি বলেছেন যে ইলেকশন কমিশনকে এই ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে। নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় 59 জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এসব নেতাদের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে 12 জন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, টাঙ্গাইল 3 আসনের লুৎফুর রহমান খান আজাদ, নোয়াখালী 6 আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুর আজিম, বিএনপি সহ দপ্তর সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নাটোর 1 আসনে তাইফুল ইসলাম টিটু। এর আগে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়া 11 জনকে বহিষ্কার করা হয়। পরে 2 জন প্রার্থিতা থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি। আলোচনার সমঝোতা ও সতর্কতা আর বহিষ্কারের পরও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের বড় একটি অংশ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। দলীয় নির্দেশনা অমান্য করে 79টি আসনে লড়বেন অন্তত 92 জন। এদিকে 10 দলীয় নির্বাচনে ঐক্যে থাকা 7টি আসনে রয়েছে বিদ্রোহী প্রার্থী, তাদের 5 জনই জামায়াতের। বিএনপি বলছে, আলোচনার পরও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত না মানলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ায় 298 আসনে এখন ভোটের মাঠে রয়েছেন 1967 প্রার্থী। দফায় দফায় আলোচনা, সমঝোতা, নির্বাচনী ঐক্যর জোট গঠনের পরও 1/4 আসনে রয়ে গেছে বিদ্রোহী প্রার্থী। 10 দলীয় নির্বাচনী ঐক্যে থাকা 7টি আসনে বিদ্রোহী প্রার্থী 7 জন। এর মধ্যে এনসিপির সঙ্গে সমঝোতার পরও সিরাজগঞ্জ 6 আসনে আমার বাংলাদেশ পার্টির প্রার্থী এবং নারায়ণগঞ্জ 4 আসনে খেলাফত মজলিসের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এছাড়া সুনামগঞ্জ 1, ময়মনসিংহ 6, নরসিংদী 2, 3 ও চট্টগ্রাম 8 আসনে জামায়াতের প্রার্থীরা বিদ্রোহী হিসেবে লড়বেন। আমাদের জোটবদ্ধ হওয়া এবং কর্মকৌশল নির্ধারণ করার বিষয়গুলো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখছেন। তো এইখানে আসলে যাকে
আমরা খবর পেয়েছি উনি আসলে জনসম্পৃক্ত মানুষ না। শুরুতে দলীয় ও জোট শরিকদের ১১৭ আসনে বিএনপির ১৯০ জনের মতো দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছিলেন। অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে আলোচনা, সমঝোতা, সতর্কতা, বহিষ্কার আর কঠোর বার্তার পরও ৭৯টি আসনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়াইয়ে থাকছেন অন্তত ৯২ জন, যা মোট সংসদীয় আসনের ১/৪। সমঝোতা হলেও বিদ্রোহী প্রার্থী দেয়ায় বিএনপির সঙ্গে শেষ পর্যন্ত বিচ্ছেদ হল নাগরিক ঐক্যের। কেটলি প্রতীকে এককভাবে ভোটযুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। বগুড়া ২ ও ঢাকা ১৮ আসনে লড়বেন মাহমুদুর রহমান মান্না। নির্বাচনে কেটলি মার্কা নিয়ে আমি অংশ নেব। বহু বছর ধরে রাজনীতি করছি, কখনো লোভ লালসা স্পর্শ করতে পারিনি। আমাকে বলা হয়েছিল নির্বাচন করে মন্ত্রী বানাবো। আমি ভাবলাম নির্বাচনটাই তো জনগণের সাথে থাকার সবচেয়ে বড় পথ, অতএব নির্বাচন করব। যদি মানুষ রায় দেয় এমপি হব, জনগণের প্রতিনিধি হব। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ার পেছনে নির্বাচনী এলাকার জনগণের সমর্থন ও প্রত্যাশাকে প্রাধান্য দেওয়ার কথা বলছেন প্রার্থীরা। আমি প্রশাসনকে জানিয়েছি, আমি আশা রাখব প্রশাসন নিরপেক্ষ থাকবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলছেন, বিএনপি পরিচয়ে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা করবে শীর্ষ নেতৃত্ব। তারপরও কেউ প্রার্থী থাকলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। এখন আমাদের নির্বাচন পরিচালনা কমিটি থেকে ওনাদের সাথে আলাপ আলোচনা করা হবে, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে আলাপ আলোচনা করা হবে। তারপরে যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে, অবশ্যই দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীদের আর নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ নেই। ব্যালটেও তাদের প্রতীক থাকবে। সিলেটে পৌঁছে হযরত শাহজালাল মাজার জিয়ারত করবেন তারেক রহমান। পরে তিনি হযরত শাহপরানের মাজারে। বুধবার রাত ৭টা ৫৬ তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি MAG ওসমানী বিমানবন্দর অবতরণ করে। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ তার সফরসঙ্গী ১৪ জন। ২ মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমায় শ্বশুর বাড়িতে যাবেন তারেক রহমান। হোটেলে রাত যাপন করে বৃহস্পতিবার সকালে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। এ নিয়ে নগর জুড়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। হযরত শাহপরানের মাজার জিয়ারত করতে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের এই সহকর্মী প্রত্যুষ তালুকদার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। প্রত্যুষ, জানাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তো হযরত শাহপরান মাজারে পৌঁছে গেছেন, সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? এছাড়া তার নির্বাচনী প্রচারণা সহ তার কর্মসূচি নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে? তাকে বহনকারী যে গাড়ি বহরটি রয়েছে সেটি কিন্তু একেবারেই হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির যে মাজার তার আঙিনার ঠিক কাছেই অবস্থান করছে এবং এই মুহূর্তে ঠিক একেবারে মূল সড়ক থেকে ১ কিলোমিটার পর্যন্ত একেবারে দরগা প্রাঙ্গণের একদম প্রধান মূল ফটক পর্যন্ত কিন্তু হাজার হাজার নেতাকর্মীদের ভিড় এবং সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা কিন্তু তাকে স্বাগত জানাচ্ছেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটি। আসলে বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন এবং তারাও চেষ্টা করছেন আসলে এই জনস্রোতকে একটা শৃঙ্খলাবদ্ধ অবস্থায় আনার জন্য এবং এই যে হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন সেই বিষয়টা নির্বিঘ্ন করার জন্য এর আগে তিনি রাত ৮টার দিকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফে যান। সেখানে কিন্তু বিভিন্ন আনুষ্ঠানিকতা হয়। তারপরে কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে ঘণ্টাখানেক আগে, শাহজালাল রহমতুল্লাহি যে গাড়ি দেখতেছেন এই গাড়িটি তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আসলে তারেক বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শকরা। তাকে বহনকারী যে বাসটি, সেই বাসে করে তিনি আসছেন, বাসে চড়ে। তার সাথে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং আসলে অসংখ্য মানুষজন দলীয় নেতাকর্মী ছাড়াও এখানে ভিড় করেছেন এবং তাদের সামলাতে অনেকটা হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারপরও আসলে
তারা এখানে এক নজর তাদের প্রিয় নেতাকে দেখার জন্য আসলে অপেক্ষায় এসেছেন এবং তারা দেখছেন সেই আনন্দ অনুভূতিটা আমরা দেখতে পাচ্ছি। এবং অসংখ্য ধন্যবাদ প্রত্যুষ আপনাকে। নতুন বেতন কাঠামোতে 20টি স্কেলে বেতন বাড়ানোর সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। এতে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়। কমিশন নির্ধারিত সময়ের 3 সপ্তাহ আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করে 23 সদস্যের কমিশন সুপারিশের সর্বনিম্ন বেতনের স্কেল 8,250 থেকে বাড়িয়ে 20,000 টাকা আর সর্বোচ্চ বেতনের স্কেল 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়। ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে নির্বাচন কমিশন কার্যত দুর্নীতির পক্ষে অবস্থান নিয়েছেন এমন অভিযোগ করেছে মঞ্চ 24। সংগঠনের আহ্বায়ক ফাহিম ফারুকী আরও বলেন, অবিলম্বে ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বন্ধ করতে হবে। পাশাপাশি বর্তমান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কেউ দুর্নীতিতে জড়িত থাকলে তাদেরও বিচার নিশ্চিত করার দাবি জানান। কোনো ঋণ খেলাপি দ্বৈত নাগরিক বাংলাদেশের জনগণের প্রতিনিধি হয়ে সংসদে যেতে পারবে না এবং সহিংস কোনো নির্বাচনের দিকে এই সরকার যেতে পারে না, আমাদেরকে সহিংসতার দিকে ঢেলে দিতে পারে না। এবং জননিরাপত্তার স্বার্থে সকল বাহিনীকে নিরপেক্ষ থাকতে হবে। কোনো দলের এজেন্ডা কোনো বাহিনী বাস্তবায়ন করতে পারবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ জাতীয় নির্বাচনে প্রাক্কালে বিএনপিতে যোগ দিয়েছেন। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি। যোগদান প্রসঙ্গে আবু সাঈদ বলেন, সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ হিসেবে তিনি বিএনপিতে যোগদান করেছেন। পাবনা 1 আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান। আসনটিতে বিএনপি প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে মাঠে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল হক। বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনের বিষয়ে সমঝোতার প্রশ্নে অধ্যাপক আবু সাঈদ বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিএনপি।